নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, কদিন আগেই পশ্চিমবঙ্গ থেকে ঘুরে গেলেন অমিত শাহ। পশ্চিমবঙ্গে এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করে কর্মীদের নিয়ে করলেন এক বিরাট কর্মী সভা। সেখান থেকে তিনি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন, আর ৩-৪% ভোট বাড়াতে পারলেই পশ্চিমবঙ্গে বিজেপি শাসন তৈরি হবে। কিন্তু এত কিছু করেও 2026-এর আগে শেষ উপনির্বাচন কালীগঞ্জে বিজেপি গোহারা হাল। মুর্শিদাবাদে একটি সাম্প্রদায়িক গোষ্ঠীদ্বন্দ্ব ঘটে যাওয়ার পরে কালীগঞ্জের ভোটের ফলাফল ভালো হবে এটাই আশা করেছিল বিজেপি। কিন্তু ভোটের ফল বেরোনোর পর দেখা গেল 2024-এর লোকসভা নির্বাচনের পর থেকে 10টি উপনির্বাচনে যেভাবে হেরেছে বিজেপি, কালীগঞ্জের হার আরও শোচনীয়। কালীগঞ্জে 2024-এর তুলনায় বিজেপির প্রাপ্ত ভোটের পরিমাণ 3% কমে গিয়েছে। 2024 সালে বিজেপি এই কালীগঞ্জ বিধানসভা থেকে ভোট পেয়েছিল 31%, আর সেখানে উপনির্বাচনে দেখা গেল বিজেপি ভোট পেয়েছে 28%-এর মতন। অন্যদিকে অন্যান্য ভোটের মতন এই ভোটেও তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ বেড়েছে। ममता दीदी को मैं भारतीय जनता पार्टी का ग्राफ बताने आया हूं। 17 के चुनाव के बाद हमने तैयारी की, 19 की लोकसभा में हमें सफलता मिली, 21 की विधानसभा में 77 सीटें मिली और 24 की लोकसभा में 97 सीटों पर भारतीय जनता पार्टी का लीड रहा, 97 विधानसभा सीटों पर, और 143 सीटों पर 40% से ज्यादा मेरे कार्यकर्ताओं के परिश्रम के कारण वोट मिले हैं। मैं आज ये नरेंद्र मोदी की सेना जो मेरे सामने बैठी है, भारतीय जनता पार्टी का कार्यकर्ता बैठा है, उसको मैं बताने आया हूं कि थोड़ा फासला बाकी है, आप 40% तो क्रॉस कर गए हो, 4-5% आगे बढ़ना है, 4-5। और अगले चुनाव में हमारी सरकार बनने जा रही। বন্ধুরা, আবার বিষয় ফেরার আগে একটি আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন। বন্ধুরা, 2024-এর লোকসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 94,018টি ভোট, শতাংশের বিচারে 47.09%। অন্যদিকে বিজেপি পেয়েছিল 63,245টি ভোট, শতাংশের বিচারে 31.67%। আর সেখানে এবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছে 1,02,759টি ভোট, যা শতাংশের বিচারে 55.15%। অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছে 52,710টি ভোট, যা শতাংশের বিচারে 28.29%। এখানে দেখা যাচ্ছে 2024-এর তুলনায় বিজেপির প্রাপ্ত ভোট প্রায় 10,000 কমেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভোট প্রায় 8,000 বেড়েছে। বন্ধুরা, এই ফলাফল দেখে শুভেন্দু বালির গর্তে মুখ ঢুকিয়ে মিথ্যা কথা বলে চলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু তথ্যের এই সত্যতা কিছুতেই স্বীকার করতে রাজি নন। উনি নানান রকম ভুলভাল অঙ্ক কষে দেখাবার চেষ্টা করছেন যে বিজেপির ভোট শতাংশ আসলে বেড়েছে এবং হিন্দুরা নাকি একত্রিত হয়ে বিজেপিকে ভোট দিয়েছে। যদি ওনার যুক্তি ধরেও নেওয়া যায় যে বিজেপিকে শুধুমাত্র হিন্দুরাই ভোট দেয়, তাহলে তো 2024-এর লোকসভার তুলনায় প্রায় 10,000 ভোট কম পেয়েছে বিজেপি। মানে ওনার যুক্তি অনুযায়ী এখন হিন্দুরাও আর ভোট দিতে চাইছে না। বিরোধী দলনেতা তো নয়, একেবারে পাগলা জগাই। কেউ যদি জেগে ঘুমায় তাকে বোঝাবার ক্ষমতা কারণ নেই। এই অসত্য তথ্য আঁকড়ে ধরে বিজেপির তো কোনো লাভ নেই। 2026-এ এই ভুলভাল তথ্যের উপর দাঁড়িয়ে ভোট করতে গেলে তার ফলাফল আরও খারাপ বই ভালো হবে না। সারাদিন হিন্দু হিন্দু করলে যে পশ্চিমবঙ্গবাসী ভালো চোখে নিচ্ছে না কালীগঞ্জের ভোট, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। এবার কালীগঞ্জের এই সংকেত যদি পাগলা জগাই আর বিজেপি স্বীকার করতে রাজি না থাকে, তাহলে আগামী দিনে তাদের জন্য অপেক্ষা করছে আরো বড় খারাপ ফলাফল। আর আমি আপনাদের কথা দিচ্ছি, 2026-এর ভোট 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি, আমার ভবিষ্যৎবাণী
ঈশ্বরের কৃপায় আশীর্বাদে মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। আমি তারিখ ধরে বলতে পারি না অমুক তারিখে এই হবে তাই হবে, কিন্তু আমি যদি বলি যে 2019-এর তুলনায় তৃণমূলের আসন সংখ্যা 2024-এর ভোটে বাড়বে, সেটা বেড়েছে। আমি ডায়মন্ড হারবারে বলেছিলাম যে আমরা এই যে ফেজে ভোট হবে, শেষ দফার ভোট 9 পাবো, 9 পেয়েছিলাম, আর বলেছিলাম 23 অলরেডি পেয়ে গেছি, তাহলে 23 আর 9 যোগ করলে হয় 32। কিন্তু 3টে সিট আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি। একটা বিষ্ণুপুর 5000 ভোটে হেরেছি, একটা পুরুলিয়া আমরা 17000 ভোটে হেরেছি, আর একটা বিজেপির বাঁচাল সভাপতি সুকান্ত মজুমদার 9000 ভোটে জিতেছে। সে নাকি আমার বিরুদ্ধে এসে মানুষকে সংগঠিত করতে আসবে। আপনি যদি 50 বছর রাজনীতি করেন আর আপনি যদি 10টা নির্বাচন লড়েন, 10টা নির্বাচনের ফলের নিরিখ যোগ করেও আপনার 7,10,000-এর ব্যবধান হবে না। ডায়মন্ড হারবারের মানুষ আমায় একবারে জিতিয়েছে। আমি এসব কথা বলে নিজের বীরত্ব দেখাতে চাই না। আমার কোনো ক্রেডিট নেই, ক্রেডিট মানুষের। মানুষ আমাকে জিতিয়েছে। যারা বলে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন, তা তুমি তো গেছো 2020-তে। মমতা ব্যানার্জি 21-এ জিতলো কি করে? 24-এ জিতলো কি করে? 23-এর পঞ্চায়েতে জিতলো কি করে? আর এদের কপাল দেখুন, জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে, একটা নির্বাচনও বিজেপি জেতেনি। 2020-তে উপনির্বাচন হেরেছে, 2021-এ বিধানসভা হেরেছে, 2022-এর পুরসভা হেরেছে, 2023-এর পঞ্চায়েত হেরেছে, 2024-এর লোকসভা হেরেছে, 2025-এর উপনির্বাচন হেরেছে। গত 1 বছরে 11টা উপনির্বাচন হয়েছে বাংলায়, 11-0 তৃণমূলের পক্ষে হয়েছে, 11টাতেই বিজেপি হেরেছে। কি অবস্থা এদের! আগে বিজেপির রাহুর দশা চলছিল, শনির দশা, আর এখন কেতুটা গিয়ে কেতু আর শনির দশা সংযোজিত হয়েছে। জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে। এরা নাকি বাংলায় আবার অপারেশন সিন্দুর করবে, অপারেশন বেঙ্গল, মানে কি এমএলএ কেনাবেচা করবে। বন্ধু, তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছ দিদি থেকে পিসিমা হয়ে যেতে, মাসিমা হয়ে যেতে, মুখ্যমন্ত্রী হতে পারতেন না। মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে। 34 বছরের সিপিএমের জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে সরিয়েছে। আর তোমাকেও বলে রাখি, তুমি দাদা থেকে কাকা, কাকা থেকে জেঠু, আমি এই ভাষা ব্যবহার করি না, কিন্তু তুমি এই ভাষাই বোঝো, আমার কিছু করার নেই। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। দম থাকলে লড়ো, লড়ো, করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। বন্ধুরা, এদিকে এতদিনও বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন করে উঠতে পারল না। এখনো কাজ চালানো সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারই রয়েছে। অন্যদিকে বিজেপির মধ্যে তলায় তলায় আরও একটি ঘটনা ঘটতে শুরু করেছে। এই কথাটি অমিত শাহ পশ্চিমবঙ্গ থেকে ফিরে যাওয়ার পর থেকেই শোনা যাচ্ছে। তা হলো শুভেন্দুকে নাকি 2026-এ বিজেপি এ রাজ্যে বিজেপির মুখ করতে চলেছে। আর কেন্দ্রীয় বিজেপির এই সিদ্ধান্ত চরম বিরোধী হলো সুকান্ত মজুমদার শিবির। বন্ধুরা, এই ঘটনার পেছনে একটা ইতিহাস আছে। 2019 সাল থেকে মূলত তৃণমূল এবং অন্যান্য দল থেকে যখন নিজেদের চুরি জচ্চুরি ঢাকার জন্য নেতারা বিজেপিতে এসে ভিড় জমাতে শুরু করেছে, তখন এদের মধ্যে শুভেন্দু ছিল বড় মুখ। তারপর থেকে তাদের চেষ্টা ছিল আদি বিজেপিতে সরিয়ে দিয়ে নিজেরা বিজেপির মধ্যে নানান ক্ষমতা দখল করবে। সাধারণত শুভেন্দু যেখানে থাকেন সেখানে এটাই করে থাকে। আর এই কারণেই বিজেপির আদি নেতাকর্মীদের ঘনিষ্ঠ দিলীপ ঘোষকে ধীরে ধীরে বিজেপিতে কোণঠাসা করে ফেলা হয়। আর এখন সেই ময়দান ফাঁকা হয়ে যাওয়াতে সেই জায়গাটা দখল করতে চাইছে শুভেন্দু অধিকারী। কিন্তু আদি নেতাকর্মীরা এই বিষয়টা ভালো চোখে দেখছে না। আদি নেতাকর্মীদের মধ্যে যারা এখনও সক্রিয় রয়েছে তারা সুকান্ত মজুমদারের ছত্রছায়া থেকে বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে চাইছে এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই প্রতিবাদ পৌঁছে দিতে চাইছে। বন্ধুরা, বিজেপির মধ্যে সুকান্ত শুভেন্দুর মধ্যে এত মিল যে পার্টি অফিসের ছাদে কাক ছিল বসে না। তা এহেন দুই নেতা কখনোই একসাথে কোনো জায়গায় পৌঁছায় না।
বজবজে শুভেন্দু যাওয়ার পর সুকান্ত গিয়েছিলেন। এবার খিদিরপুরে অগ্নিকাণ্ডে সুকান্ত যাওয়ার পরের দিন শুভেন্দু গিয়ে হম্বিতম্বি করে মিডিয়া আকর্ষণ করবার চেষ্টা করছিলেন। সম্প্রতি বিজেপির পরিষদীয় দল সুকান্তর নামে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের কাছে নালিশ জানায়। তাদের অভিযোগ ছিল বিজেপি পার্টি নেতারা সাংগঠনিক ব্যাপারে তাদের সাথে কোনো রকম আলোচনাই করছে না, আর এই বিষয়টা সুকান্ত মজুমদার ভালোভাবে নেননি। আসলে সবকিছুর পেছনেই ওই একটাই ব্যাপার, পুরো ক্ষমতাটা চাই শুভেন্দুর হাতে। শুভেন্দুকে যদি মুখ করে বিজেপি প্রচার শুরু করে তাহলে বিজেপির মধ্যে ছড়ি ঘোরাবে দলবদলু চোরজোচ্চর নেতারা। এর ফলে দলের মধ্যে আদি ও নব্যদের মধ্যে কোন্দল প্রচুর পরিমাণ বেড়ে যাবে, আর এটাই হচ্ছে বর্তমান ক্ষমতাসীন শিবির বা সুকান্ত শিবিরের লোকজনের আপত্তির মূল কারণ। বন্ধুরা, একদিকে যখন বিজেপির মধ্যে এসব চলছে, তখন আরেকদিকে দিলীপ ঘোষকে নিয়ে একটা নতুন খবর বাজারে শোনা যাচ্ছে। যে সমস্ত বিজেপির আদি নেতাকর্মীরা বসে গিয়েছেন তারা দিলীপ ঘোষকে সামনে রেখে একটি নতুন দল তৈরি করতে চাইছেন, যার নাম হবে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা। সূত্রের খবর, এই দল তৈরির জন্য কলকাতা এবং বিধাননগরের কয়েকটি জায়গায় গোপন মিটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। যদিও দিলীপ ঘোষকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি একরকম মৌনব্রতই অবলম্বন করছেন। সুতরাং নিশ্চিত হয়ে খবরটা বলা না গেলেও খবরটা কিন্তু বেশ কিছু সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তাহলে কি দিলীপ ঘোষের মৌনতাই আসলে নতুন দল তৈরির ক্ষেত্রে সম্মতির লক্ষণ? বন্ধুরা, এর উত্তর তো সময় দেবে। তবে একথা ঠিক, 2019 সাল থেকে বিজেপির বিভিন্ন দলের চোরজোচ্চর নেতাদের প্রবেশের পর বিজেপির বহু আদি নেতাকর্মী বসে গিয়েছেন। এই নেতাকর্মীদের একটাই দাবি, বিজেপির ক্ষমতা আবার এই সৎ এবং আদি নেতাকর্মীদের হাতেই ফিরিয়ে দেওয়া হোক। আর এই সমস্ত বসে যাওয়া নেতাকর্মীদের খুব কাছের মানুষ ছিলেন দিলীপ ঘোষ। এখন নতুন দল তৈরি করে এই নেতাকর্মীদের যদি আবার নতুন করে রাজনীতির ময়দানে দিলীপ ঘোষ নামাতে পারেন, তাহলে তা হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি দেখার মতন বিষয়। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন? আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান। ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।